এখন আর এই কেস করে লাভ নেই। এই তো দুদিন পর বা ভানুয়াতোয়ায় ওর পাশের যে বাড়িটা আছে ওই বাড়িতে গিয়ে থাকবে আমাদের এই অভিষেক ব্যানার্জি। কোর্ট তাকে সেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি। ছোটখাটো আপনি যেটা বলছেন ছুঁচো মেরে হাত বন্ধ করা ওই রকম অত ছোটখাটো ক্রিমিনাল নয়, অনেক বড় লেভেলের ক্রিমিনাল। সুপ্রিম কোর্ট কিভাবে পারমিশন দিল বিদেশে যাওয়ার এটা আমার বোধগম্য হচ্ছে না, কিন্তু এটা প্রবাবলি একটা বড় রকম অন্যায় হতে চলেছে সাধারণ মানুষের প্রতি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি। আছে অভিষেক ব্যানার্জিকে ছেড়ে দিলে সে কোনোদিন এই দেশে ফিরবে আমি জানি না। মানে একটা এত বড় একজন অপরাধী যার অপরাধের কোনো শেষ নেই, মানে খুন থেকে শুরু করে আজকে তো খুনটা। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছেন, কিন্তু এইবার তিনি সুপ্রিম কোর্টের কাছে গেছেন এবং সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচি একক বেঞ্চ তাকে বিদেশ যাওয়ার পারমিশন দিয়েছে সেপ্টেম্বর মাসে 3 সপ্তাহের জন্য। কি বলবেন এই নিয়ে? প্রথম কথা হচ্ছে যে এরপর তো মানে দেশের যে কোনো অপরাধী এরপর থেকে তারা বিদেশে একটা করে রেখে দেবে, অ্যাকাউন্ট খুলে রেখে দেবে কোনো হসপিটালের সঙ্গে, এবং যেই মাত্র তারা করবে না, মানে তারা ধরা পড়বে সেই মাত্র। এবার ধরুন একজন অপরাধী সে কয়েকশো কোটি টাকা চুরি করে রাখলো, কোনো পলিটিশিয়ান বা কোনো ব্যুরোক্র্যাট, তার যখন বাইরে অ্যাকাউন্ট খোলা থাকবে সে আগামী দিনে, দেখুন এই জাজমেন্টটা ঠিক না ভুল আমি জানি না, তবে যারা নাকি ধরুন খুব বড় লেভেলে যারা করাপশন করবে, যারা বড় লেভেলে ঘাপলা করবে, তারা কয়েকশো কোটি টাকার মধ্যে কিছু 50-60 কোটি রেখে দেবে বিদেশে একটা, আমি সিঙ্গাপুরে আমি ওপেন করে রাখলাম, বা আমি আমেরিকায় বা ইউরোপে আমি ওপেন রেখে দিলাম আমার একটা কোনো হাসপাতালে আমার অ্যাকাউন্ট। তো আমি তো বলবো যে অভিষেক ব্যানার্জি চলে গেছে, তা আমাকেও ছেড়ে দিন। এটা তো আমি যাই না, মানে সারা ভারতবর্ষে একজনও চোখের ডাক্তার নেই যিনি অভিষেক ব্যানার্জিকে দেখতে পারেন না। আর যেখানে নাকি সুপ্রিম কোর্ট বললো যে হাইকোর্ট ঠিক করবে, হাইকোর্টে পাঠিয়ে দিলেন কেস, তাহলে পাঠিয়ে দিলেন কেন? তাহলে দুটো এই যে এক্সট্রা আপনার এটা খরচ হলো না, দেশের খরচ হলো না? আপনি সুপ্রিম কোর্টে সেদিন রায় দিয়ে দিতে পারতেন যে না এখনই তুমি চলে যাও, তোমার ফ্লাইট দিয়ে দিচ্ছি। হাইকোর্টে কেন পাঠালেন? হাইকোর্টে রায় হলো তার জন্য আবার অ্যাপিল করতে হলো। আর শেষ কথা যেটা যেটা যে আপনি অভিষেক ব্যানার্জি এত কষ্ট করে বিদেশে যাচ্ছেন কেন? এই যে এত টাকা খরচ করলেন সুপ্রিম কোর্টে দুটো হিয়ারিং এ 2 কোটি টাকা লেগেছে। ওই ডাক্তারবাবুকে বললে ওই ডাক্তারবাবুকেই তো 2 কোটি টাকা দিলে উনি দেশে এসে চিকিৎসা করে চলে যেতে পারতেন। তো যাই হোক, মানে সুপ্রিম কোর্টে দেখুন দেশের 99.99% লোক সুপ্রিম কোর্টে যেতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের লয়ারদের মানে খরচা তো বেশি। তো সেখানে যারা যাবে নিশ্চয়ই এমন লোকই যেতে পারবে সুপ্রিম কোর্টে যাদের এই কোটি কোটি টাকা খরচা আছে, বিচার তারাই পাবে, বাকিরা বিচার পাবে না, এটুকুই বলা যায়। জয়মাল্য বাগচির বেঞ্চ এটাও বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা বলেই এটাকে এতদিন খারিজ করে দেওয়া হচ্ছিল, পিছিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ মানুষ, তার নিশ্চয়ই তার পছন্দ মতো জায়গায় চিকিৎসা করার অধিকার রয়েছে। দেখুন ঘটনা হচ্ছে যে পছন্দ মতো জায়গায় চিকিৎসা করার অভিযোগ সবার আছে, কিন্তু যেই লোকটা এত বড় একজন অপরাধী যার অপরাধের কোনো শেষ নেই, মানে খুন থেকে শুরু করে আজকে তো খুনটা এখনো পর্যন্ত খুনের কোনো মামলা আসেনি। এই যে 2021-এ ভোটের পর 350 লোক খুন হয়েছিল, এই যে এত লোকের বাড়িতে আগুন ধরেছিল, এই আজকে আপনি তদন্ত করলে সব মানে প্রত্যেকটা রাস্তা গিয়ে অভিষেক ব্যানার্জিতে শেষ হবে। তার সঙ্গে সে আজকে আজকে ছোটখাটো তৃণমূলের নেতা তারা 500 থেকে 1000 কোটি টাকার মালিক। অভিষেক ব্যানার্জি কত টাকার মালিক আপনি বলুন? আজকে অভিষেক ব্যানার্জির একজন অ্যাসিস্ট্যান্ট সে ভানুয়াতুয়ায় একটা দ্বীপ কিনে বসে আছে। অভিষেক ব্যানার্জিকে ছেড়ে দিলে সে কোনোদিন এই দেশে ফিরবে আমি জানি না, মানে কেন বিভিন্ন। আর তাছাড়া এই যে আজকে ওকে ছাড়া হচ্ছে, ও যদি আজকে 6 মাস পর আসে তো জাস্টিস ডিলেড হবে না? যে মানুষগুলোর টাকা আজকে ও চুরি করেছে, যাদের চাকরি খেয়েছে, যাদের কেরিয়ার শেষ করে দিয়েছে, সেই মানুষগুলোর জীবনটা নষ্ট হবে না? এটা ভেবে দেখতে হবে। আমি জানি না আগামী দিনে মানে ভারতবর্ষে কিন্তু দ্বিতীয়বার সরকারকে ভাবতে হবে একটা জুডিশিয়াল রিফর্মের জন্য বিল আনার জন্য। তার জন্য কি করে 2/3 মেজরিটি পাওয়া যায় সেটা দেখতে হবে। না, জয়মাল্য বাগচি বেঞ্চ এটা বলেছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে তিনি বাইরে যেতে পারেন এবং 3 সপ্তাহ তার সফরের যা যা তথ্য রয়েছে সমস্তটাই তদন্তকারী সংস্থাকে দিয়ে যেতে হবে। আপনার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সঠিক তথ্য দিয়ে যাবে? আর যদি না দিয়ে যায় কি করবে? ধরুন ওখান থেকে পালিয়ে গেল,
সেই ইন্ডিয়াতে না এসে তিন সপ্তাহ পর ভানুয়াতুয়ায় চলে গেল। তদন্তকারী সংস্থা কি করবে? তো ভানুয়াতুয়ায় একজন তো আছে, ওর একজন অ্যাসিস্ট্যান্ট ওখানে আছে, তার পাশের বাড়িতে গিয়ে ভাড়া নিয়ে নেবে। তখন সুপ্রিম কোর্ট কি করবে? সেই রাস্তাটা বলেছে সুপ্রিম কোর্ট যে কি করে ভানুয়াতুয়া থেকে নিয়ে আসা হবে? এখনো পর্যন্ত ললিত মোদী, তারপর নীরব মোদী, এদের কাউকে আমরা আনতে পারিনি বিদেশ থেকে। আমাদের জানতে হবে যে আমাদের কতটা, মানে একটা লোক বিদেশে চলে গেলে আমরা তাকে আনতে পারি কি পারি না। বিজয় মালিয়া এখনো পর্যন্ত তাকে আমরা আনতে পারিনি। এরা ব্রিটেনের রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমি যাই না, মানে দেখুন, আলটিমেটলি আমাদের দেশে তো সমালোচনা করা যায় না বিচার ব্যবস্থার, কিন্তু এটা প্রবাবলি একটা বড় রকম অন্যায় হতে চলেছে সাধারণ মানুষের প্রতি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি। মানে এর আগেও তো হাইকোর্ট থেকে তাকে জানানো হয়েছিল যে এসএসকেএম থেকে চিকিৎসা করিয়ে আনুন আপনি, যদি মানে বিশেষজ্ঞরা যদি জানায় যে আপনার চোখে সত্যিই সমস্যা রয়েছে, তাহলে আপনি বিদেশ যেতে পারবেন, তাহলে আমরা ভেবে দেখতে পারি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নারাজ ছিলেন। তাহলে এই চোখের চিকিৎসাও কি একটা অজুহাত পালিয়ে যাওয়ার জন্য দেশ ছেড়ে? দেখুন, যদি ডায়মন্ড হারবারের লোকেদের উনি কোয়াক ডাক্তার দেখিয়ে হাজার হাজার লোকের চিকিৎসা করতে পারেন, এবং সেই মামলাও আছে পর্যন্ত, আজকে একটা লোক যে নাকি হাজার হাজার লোকের কোয়াক ডাক্তার দেখিয়ে হাজার হাজার লোকের চিকিৎসা করে তাদের জীবনে সর্বনাশ ডেকে এনেছে, সেই লোকটা চিকিৎসা করার জন্য সুপ্রিম কোর্ট কিভাবে পারমিশন দিল বিদেশে যাওয়ার, এটা আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্ট যা বলেছে, আমাদের দেশে তো সুপ্রিম কোর্টের উপর কিছু বলা যায় না, বললে কন্টেম্প্ট হয়ে যাবে। কিন্তু এটুকু বলতে পারি, একটা রায় তো আমরা মানতে না পারি, রায়টার সঙ্গে আমরা একমত নই, একদমই একমত নই রায়ের সঙ্গে। এখন রায় যা নিয়েছে মেনে নিতে হবে আমাদের সবাইকে, কিন্তু আমরা একমত নই এই রায়ের সঙ্গে। মানে এটা অন্যায় করা হলো, মানে এই রায় একটা অবিচার, মানে সাধারণ মানুষের প্রতি অবিচার। এই রায় কি কোনোভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত? না, সে আমি বলবো না, কারণ এটা তো যেহেতু নাকি আপনার আদালতের রায়, সেটা আমার বলা সম্ভব না। তবে এইটুকু বলতে পারি, আমার রায় যদি ভালো না লাগে সেটা বলার অধিকার যেমন আছে একজন সাধারণ মানুষ হিসাবে, এই রায়ের সঙ্গে আমি একমত নই, এটুকু বলতে পারি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, সেও একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এতদিন দুদিন ধরে, গতকাল এবং পরশুদিন দুদিন ধরেই সুমিত রায়কে সিআইডি ভবনে ডেকেছিল শালবনী জমি দুর্নীতি মামলার জন্য, এবং আজকে তাকে ডেবরার চাকরি দুর্নীতির জন্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছে যে সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। আপনি আমাকে একটা কথা বলুন, যদি সুমিত রায়কে গ্রেপ্তার করা না যায়, তাহলে কি দোষ করলো সব্যসাচী বোস, কি দোষ করলো সুজিত বোস, তারপর ধরুন এই যে বাকি সব যারা যারা জেলে বসে আছে তারা কি ক্ষতি করলো? মানে এদের থেকে সুমিত রায় আলাদা কোথায়? বাকিরা যারা নাকি এই দুর্নীতি করেছে এটসেট্রা, তাদের যদি আপনি আলাদা করতে পারেন, তাহলে সুপ্রিম কোর্ট কিসের বেসিসে বললো না একে 8 ঘন্টা জেরা করে 8 ঘন্টা পর জামাই আদর করে ছেড়ে দিতে হবে? দেখুন, আমি আইন খুব একটা বুঝি না, কিন্তু আইন মেনে নিতে হবে। আমরা জানি যে জাজ যা বিচার দেন সেটা আমাদের মানে ওনার রায় মেনে নিতে হবে, রায় মেনে নিচ্ছি। কিন্তু স্বাভাবিক বুদ্ধিতে এটা ঠিক মানে আসছে না। তাহলে ইয়েকে ছেড়ে দিন, সুজিত বোসকে ছেড়ে দিন, ইয়েকে ছেড়ে দিন, আপনার সব্যসাচী বোসকে ছেড়ে দিন। এদের জন্য এক বিচার, আর এই অভিষেক ব্যানার্জি এবং তার অ্যাসিস্ট্যান্টের জন্য এক বিচার, এটা তো হতে পারে না। মানে এই যে ডেবরায় চাকরি দুর্নীতি করেছেন তিনি, মানে তিনি খাদ্য ভবন আর বিকাশ ভবনে নাকি চাকরি পাইয়ে দেওয়ার জন্য 12 লক্ষ টাকা করে তোলা তুলতেন। মানে এখন তাহলে যদি আমরা একটু, মানে শিক্ষায়ও দেখেছি যে কিভাবে তোলা তুলে, মানে কত মানে অশিক্ষক কর্মী বা প্রচুর অযোগ্য শিক্ষক ছিলেন, তাহলে কি আমরা এবার খাদ্য ভবন বিকাশ ভবনেও যদি আমরা যাই, তাহলে কি এই ধরনের কর্মীদের দেখতে পাবো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সত্যিকারের? রাজ্যে যত রকম দুর্নীতি হতো, সব দুর্নীতির যদি কোনো কেন্দ্র থাকে তাহলে সে সুমিত রায়। রাজ্যের প্রত্যেকটা দপ্তরে আইপ্যাকের বিভিন্ন ছেলেরা বসে থাকতো মন্ত্রীর পাশে। আমি নিজে TV9-এর একটি বিতর্কে তৎকালীন মন্ত্রী জাভেদ খানকে আমি প্রশ্ন করেছিলাম, তখন মমতা ব্যানার্জির গভর্নমেন্ট ছিল। আমি জাভেদ খানকে জিজ্ঞেস করি, আপনি সত্যি কথা বলুন যে আপনার পাশে কেউ বসে থাকতো না? জাভেদ খান প্রথম দুবার কোনো উত্তর দেননি, তৃতীয়বার উনি বলেছেন আপনি প্রমাণ করুন। আমি বলছি, আমি আপনাকে এখানে বলছি তো, আপনি একবার না বলুন। বলতে পারিনি। প্রত্যেক মন্ত্রীর পাশে আইপ্যাকের একজন করে লোক বসে থাকতো। আইপ্যাকের লোকেরা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা বিল, প্রত্যেকটা সাপ্লাই উপর তারা কমিশন নিত। সেই কমিশন পাঠাতো এই সুমিত রায়কে, এবং সুমিত রায়ের কাজ ছিল এই টাকাটা নিয়ে বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গায় সোনার আকারে বা বিভিন্ন বন্ডের আকারে সারা পৃথিবীতে এই টাকাটাকে পাঠিয়ে দেওয়ার। আর সুমিত রায় ছোটখাটো এই আপনি যেটা বলছেন না, এই চাকরি দুর্নীতি এটসেট্রা, এসব ছোটখাটো দুর্নীতির ব্যাপার না। এবং আজকে আমি বলছি, গান্ধী ফ্যামিলির থেকে বেশি টাকা এই ব্যানার্জি ফ্যামিলির কাছে আছে, এবং এই পুরো টাকাটা বিদেশে যে বিভিন্নভাবে সেটেল হয়েছে, তার মূল যদি একজন দুজন লোক জেনে থাকে, তার একজন এই সুমিত রায়।
সুমিত্রা ওই ছোটখাটো আপনি যেটা বলছেন ছুঁচো মেরে হাত বন্ধ করা ওই রকম অত ছোটখাটো ক্রিমিনাল নয়, মানে বড় লেভেলের ক্রিমিনাল। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে দুর্নীতিগুলো রয়েছে তাতেও নাম জড়াতে পারে সুমিত রায়ের। প্রত্যেকটা অভিষেকের যত দুর্নীতি, তার যে টাকা, সেই টাকা বিদেশে যে পাঠানো এটসেট্রা, এর পিছনে যদি কোনো লোক থেকে থাকে সেগুলো সুমিত রায়। মানে সুমিত রায়কে যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির প্রমাণ এগুলো জোগাড় করতে পারবে তদন্তকারী আধিকারিকরা। অ্যাবসলিউটলি, সেই জন্যই তো সুমিত রায়ের পিছনে মানে পুলিশ লেগেছিল, এবং শেষে দেখা গেল সেও সুপ্রিম কোর্ট থেকে, আমি এটাই বলছি যে সুমিত রায়ের মতো এত বড় একজন ক্রিমিনাল, সেই যদি সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসে যে তাকে 8 ঘন্টার বেশি পুলিশ তাকে আটকে রাখতে পারবে না, জেরা করতে পারবে না, তাহলে সব্যসাচী বোস তারপরে এই বালু, এদের সবাই কেন আটকে রাখলেন? কেন অনুব্রত মণ্ডলকে আটকে রাখা হলো? কেন মদন কুণাল এদের আটকে রাখা হলো? এদেরও বলা যেত যে রাত্রিবেলা 5 স্টার হোটেলে থাকো, দিনের বেলা 8 ঘন্টা করে তোমরা ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দিয়ে দিব্যি খোশ মেয়াজে বেরিয়ে যেত তারা। কেন এই ধরনের রক্ষা কবচ এদের জন্য দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। ফের গরু পাচার মামলায় বিপাকে পড়েছেন বিনয় মিশ্র, তাহলে কি এবার বিনয় মিশ্রেরও জেল যাত্রা একদম নিশ্চিত? বিনয় মিশ্র কি এদেশে আছে? সে তো ভানুয়াতুয়ায় আছে বোধ হয়, ভানুয়াতুয়ায় আছে, এবং এখন আর এই কেস করে লাভ নেই। এই তো দুদিন পর বা ভানুয়াতুয়ায় ওর পাশের যে বাড়িটা আছে ওই বাড়িতে গিয়ে থাকবে আমাদের এই অভিষেক ব্যানার্জি। কোর্ট তাকে সেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি। এখন একটা লোক বিদেশে চলে গেছে, সে আর জীবনে ফিরবে না, তাকে আপনি একটা কেস দেন না 50টা কেস দেন, তাতে কি এলো গেল? অন্যদিকে গতকাল হালিশহরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি তার মানে সেখানকার মানুষও কি এটাই ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সেখানে লাশের রাজনীতি করতে গেছিলেন? দেখুন, প্রথম কথা বলি যে মমতা ব্যানার্জি বরাবর এই ধরনের অপরচুনিস্ট রাজনীতি করেছেন। আপনারা জানেন মমতা ব্যানার্জির জন্য যে 13টা লোক প্রাণ দিয়েছে, সেই 13টা লোককে মমতা ব্যানার্জি বিচার দেননি, বরঞ্চ তারা যারা গুলি করে মেরেছিল তাদের মমতা ব্যানার্জি এমপি করেছেন, মন্ত্রী করেছেন। মমতা ব্যানার্জি আবার লাশের রাজনীতি করতে গেছেন, নো ডাউট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আপনি দেখেছেন সেই পরিবারের লোকেরা বলেছে যে আমরা মমতা ব্যানার্জিকে এটার জন্য ডাকিনি, এবং সরকারও আজকে সরকার স্বীকার করেছে যে পুলিশের কোনো দোষ ছিল, যে জন্য তাদের যে কম্পেনসেশনটা দেওয়া দরকার সেই কম্পেনসেশনটা হিসাবে বা চাকরি দেওয়া হয়েছে, এবং আগামী দিনে বিচার হবে, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি দ্বারা পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন তখন শুভেন্দু অধিকারী বা জেপি নাড্ডা, অমিত শাহ, দিলীপ ঘোষ, এদের উপর কিভাবে অত্যাচার হয়েছে, এদের গাড়ি কিভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে, তার তুলনা তো এরা কিছুই নাই। তো কাদামাটি কতগুলো ছুঁড়েছে, তারা তো খুন করার চেষ্টা করেছে, দুদিকে আগুন ধরিয়ে দিয়েছিল। শেষে এই ভোটের কয়েক মাস আগে শুভেন্দুবাবুকে এমনভাবে আক্রমণ করা হয়েছিল, শুভেন্দুবাবুর মৃত্যু হতে পারত। শুভেন্দুবাবুকে এমনভাবে আক্রমণ করা হয়েছিল, ওনার লোকেরা কোনো রকমে ওনাকে বাঁচিয়ে নিয়ে চলে আসে, এবং গাড়িটা যেহেতু নাকি বুলেট প্রুফ গাড়ি ছিল, শুভেন্দুবাবু বেঁচে যান। একেবারে খুন করার চেষ্টা করা হয়েছিল ওনাকে। সেখানে মমতা ব্যানার্জিকে তো কিছু কাদা ছোড়া হয়েছে, এরা অনেক ভদ্রলোক, কাদা ডিম এটসেট্রা ছুঁড়েছে, এবং ওনার গাড়িতে, তাতে ওনার কিছুই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন যে এটা শুধুমাত্র সাধারণ কর্মীদের কাজ নয়, এর পিছনে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারাই ইনস্টিগেট করেছে এই কাজ করার জন্য। ওর বোকা বোকা কথায় মানে কোনো দাম নেই। এখন ঘটনা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেহেতু ওকে এখন ছাড় দিয়েছে, এখন তো বড় বড় কথা বলবেই। তো সেই বড় বড় কথা বলছে আর কি। দুদিন আগে মুখ ফুটে কথা বেরোচ্ছেও না, এখন সুপ্রিম কোর্ট বিদেশে যাওয়ার লাইসেন্স দিয়েছে, এখন বড় বড় কথা বলে বেরিয়ে যাবে দেশ থেকে। আজকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালিশহরে গেছেন, আমরা প্রত্যেকেই দেখেছি। এর আগে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখিনি যে বিরোধী দলের কেউ মারা গেছে সেখানে যেতে, তাহলে এটাকে কি আসল সৌজন্যের রাজনীতি বলা চলে? সৌজন্য রাজনীতি তো বটেই, এবং সৌজন্য রাজনীতি, এবং মানে আপনি করবেন না যে আজকের দিনে একটা বিচার দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বিচার দেওয়া হলো, মানে আমার দল ওর দল বলে কোনো ভাবা হয়নি, সঙ্গে সঙ্গে বিচার দেওয়া হলো তার স্ত্রীকে। কারণ প্রত্যেক একটা ভোটের পর, ভোটের আগে মানুষ এই দল ওই দল থাকে, ভোটের পর কিন্তু সবাই সরকারের কাছে সবার সমান হওয়া দরকার। মানে এটাই আমাদের মানে নীতি। শান্তি পর্বে যে কথাটা বলে গেছিলেন যুধিষ্ঠিরকে ভীষ্ম সরসজ্জায়, তো আমাদের তো বরাবর সেই নীতি আমাদের দেশে মেনে চলে। তো সেই নীতি মেনেই আজকে, যদিও বিরোধী পক্ষ, কিন্তু তাদের আজকে তার স্ত্রীকে আর চাকরি দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে বিচার দেওয়া হবে। যার জন্য হত্যা করা হয়েছে, যার জন্য মারা গেল এই লোকটি, তো তাদের শাস্তি পেতে হবে।
একটা শেষ প্রশ্ন করব, আমরা দেখেছি পালা বদলের পর তৃণমূল দলটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তৃণমূলের সাংসদরা এনসিপিআই এর যোগদান করেছেন 20 জন, এবার তাদের মধ্যেও কোন্দল, 3 জন মুখ ফেরাচ্ছে এনসিপিআই এর দিক থেকে। তার মানে কি এই এনসিপিআই তো শিবিরেও ভাঙন ধরতে চলেছে? কিন্তু কোনো নীতি তো নেই। আমি আপনাদের আগেও বলেছিলাম, এই এনসিপিআই বলুন বা আপনি এই যে কি বলে ঋতব্রত তৃণমূল বলুন, এর তো কোনো নীতি নেই। এরা একটা দল হয়েছিল গত 15 বছর লুটে খাওয়ার জন্য। যেদিন লোটার ব্যাপার শেষ হয়ে গেছে সেদিন তারা আলাদা হয়ে গেছে। এবার এরা কখন কখন এই ডাঙায় কখন ওই ডাঙায় কে থাকবে দেখুন। এদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করাই মানে কি বলবো, মানে এ মন্তব্য করার যোগ্যই না এরা। কারণ এদের কারো কোনো নীতি নেই। এরা এরা আপনি ভাবতে পারেন 1 মাস আগে যারা নাকি আমাদের ভীষণ রকম গালাগাল দিত, আজকে আমাদের প্রশংসা করছে। কেন প্রশংসা করছে? নিশ্চয়ই তারা চুরি করেছে বা সামথিং, বা অন্য কোনো, যে আমরা ক্ষমতায় টিকে থাকবো যদি কোনো রকমের বিজেপিতে ঢুকে যেতে পারি। এখনো ঢুকে যেতে পারেনি তারা। এই তো নীতি আদর্শ বলে কোনো ব্যাপার নেই। এরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার।